সফলতার গল্প শুনতে সবাই পছন্দ করে, কিন্তু এই যে গল্প বলছি সফলতার, এই গল্পটি কি শুধুই গল্প? এই গল্পটি আসলে একটি লম্বা জার্নি, এবং সেই জার্নিতে আছে অনেক শ্রম, অনেক ত্যাগ এবং তিতিক্ষা। সুপ্রিয় দর্শক, আজ আমরা এমনই একটি সফলতার গল্প শুনব। গল্পটি মাদকাসক্তির চিকিৎসা নিয়ে। আমরা এই প্রমিসেস জানতে চাই এই প্ল্যাটফর্মে আসলে মাদকাসক্তি নিয়ে অনেক কথা বলি এবং আরও বলবো। আজ এমনই একটি গল্প নিয়ে এসেছি আমরা, মাদকাসক্তির চিকিৎসার একটি সফলতার গল্প বলবেন আইমান রশিদ। সঙ্গে আছেন আমাদের আইমান রশিদ, তিনি একজন অ্যাডিকশন প্রফেশনাল এবং তার যে সফলতার এই যাত্রা তাতে খুব ক্লোজলি সহযোগী হিসেবে ছিলেন সাইরাজ মেহেদি রিঙ্কু। তিনি আছেন প্রমিসেস মেডিকেলের সাথে অ্যাডিকশন কাউন্সিলর হিসেবে। দুজনকে স্বাগতম আমাদের স্টুডিওতে। কেমন আছেন? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। রিঙ্কু ভাই, আপনাকে আমরা অনেক পেয়েছি, আজকে আমরা আইমানকে প্রথম পেয়েছি, তো আমি আইমানের কাছ থেকে আজকে শুরু করি, কি বলেন? যেহেতু সফলতার গল্প শুনবো এবং আইমান মাদকাসক্তির চিকিৎসা করেছেন সফলভাবে, এখন বেশ অনেক দিন একজন রিকভারি হিসেবে আছেন। একই সঙ্গে তিনি একজন অ্যাডিকশন প্রফেশনাল হওয়ার মতো একটি জায়গা অর্জন করেছেন। তো অনেক অনেক অভিনন্দন আইমানকে এই জার্নিতে সফল হওয়ার জন্য এবং আজকে আমাদের এখানে আসবার জন্য। তো আইমানের কাছে প্রথম প্রশ্নটি হচ্ছে, কেমন ছিল এই যাত্রাটি? থ্যাংক ইউ নুসরাত আপু, আমাকে শোতে ইনভাইট করার জন্য। আমি খুবই গ্রেটফুল দ্যাট আপনি এবং রিঙ্কু ভাই, আপনাদের সাথে আমি একটা গেস্ট হিসেবে ইনভাইটেড, সিন্স আপনারা দুইজনে আমার রিকভারি জার্নি অনেক কাছের থেকে দেখেছেন। আমার ইউজিং শুরু হয় ক্লাস 8 থেকে। আমি যখন স্কুলে থাকি ফ্রেন্ডদের সাথে, শুরু হয় কিউরিওসিটি থেকে। অ্যাকচুয়ালি আমাদের স্কুলে যারা সিনিয়র ছিল ওদেরকে দেখতাম যে ওরা ওই টাইমে তো ওই শুরু হয় আমার গাঁজা দিয়ে। সো দেখতাম যে ওরা খায় টায়। সো এটা আমাদের খুব কুল মনে হইতো, আমরাও খুব বড় হইতে চাইতাম, ওরকম কুল হইতে চাইতাম বড় ভাইদের মতো। সো ওইভাবেই শুরু করা হয়। বাট খুব তাড়াতাড়ি জিনিসটা আমার ডিজিজটা প্রোগ্রেস করে। আমার ফ্রেন্ডস যারা ছিল অনেকজনেরটা করে না, বাট ফর সাম রিজন আমারটা প্রোগ্রেস করে। মেবি আমার একটা অ্যাডিকটিভ পার্সোনালিটি আছে, এর জন্য আমি যখনই যেটা করি আমি কিছু মডারেশনে করতে পারি না। আমার সবকিছুই হ্যাজ টু বি এক্সেস। এটা যদি এডুকেশনের দিক থেকে আসে, এটা যদি স্পোর্টসের দিক থেকে আসে, যেটাই আমি করি আমি এটা মডারেশনে পারি না। সো আমার ড্রাগসের জিনিসটা ওয়াজ দ্য সেম থিং। বাট ড্রাগস এরকম একটা জিনিস যে যখন ওইটা একটা জিনিস যেটা এটা এক্সেস যদি করি, অন্য কিছুর আর স্পেস থাকে না আমার লাইফে। সো ওইভাবেই আমার পড়াশোনা খারাপ হওয়া শুরু করলো। আমি খুবই ভালো একটা স্টুডেন্ট ছিলাম, ওইভাবে আমার এডুকেশন খারাপ হয়ে গেল। ফ্রেন্ডসরাও অবভিয়াসলি আস্তে আস্তে ডিট্যাচড হয়ে যায়, কারণ মানে গাঞ্জা খাওয়া এক জিনিস, বাট ওয়ান্স আর একটু হার্ডার ড্রাগসে শিফট করা হয়, সবাই তো ওই শিফটটা করে না। আর যতই যা হোক, ড্রাগসের সাথে অনেক বড় একটা স্টিগমা আছে, স্পেশালি ড্রাগস যেগুলো ধরেন হেরোইন কিংবা ইনজেক্টেবলস। আমার ড্রাগ অফ চয়েস হেরোইন ছিল ইনিশিয়ালি, পরে ইট বিকেম ইনজেক্টেবলস। সো ওইভাবে আমার ফ্রেন্ডসরাও দূরে সরে যায়, বাসায় প্রবলেম হওয়া শুরু হয়। বাট আমি খুবই ব্লেসড। আমার মার মতো মা আই থিঙ্ক এই দুনিয়ায় নাই। উনি যে সাপোর্ট আমাকে, মানে ওনাকে ছাড়া আই উড আইদার আমি এতদিনে মরে থাকতাম, নাহলে রাস্তায় পড়ে থাকতাম। আমি এইখানে থাকতাম না। আমার মা আমার হাল ছাড়ে নাই, আমার মার ফেথ জীবনেও কমে নাই আমার উপরে। উনি একমাত্র মানুষে, হ্যাঁ আশেপাশে অনেক মানুষজন ভাবছে আমি ভালো হব, আবার ভাবে নাই, এরকম ছিল। আমার মা ওই জায়গাটা জীবনেও নড়ে নাই। মানে পুরো দুনিয়া একদিকে ছিল, আমার মা একদিকে ছিল। সো এনিওয়েজ, আমার অ্যাডিকশন
প্রগ্রেস করে, আমাকে বাইরে পাঠানোর চেষ্টা করে। আমাদের একটা এরকম একটা মাইন্ডসেট আছে যে যদি বাইরে পাঠাই, এখানে ক্রাউডটা খারাপ, বাইরে পাঠালে ছেলে ভালো হয়ে যাবে। মানে বিদেশে থাকার জন্য বা পড়াশোনার জন্য পাঠালে? জি, আমাকে আচ্ছা, বিদেশে পাঠানো হয়। স্পেসিফিকলি মালয়েশিয়া চুজ করা হয়, কারণ মালয়েশিয়া একটা মুসলিম কান্ট্রি, আর মালয়েশিয়াতে যদি ড্রাগস নিয়ে ধরা খায় তাহলে ডেথ পেনাল্টি। নামে সবই ঠিক আছে, বাট ওইখানে সবই পাওয়া যায়। আর ওইখানে সবই অ্যাকচুয়ালি একটা অ্যাডিক্ট যদি ইউজ করতে চায় যে কোনো জায়গায়, দে ক্যান ফাইন্ড ড্রাগস, দে ক্যান ইউজ, এন্ড দ্যাট ইজ এক্স্যাক্টলি যেটা আমার হয়েছে। ওইখান থেকে ফেরত আসি, এরপর আমার ওইখান থেকে আমি ফেরত আসার পরে আমি এক্সপেলড হয়ে যাই, আমি পড়াশোনা কমপ্লিট করতে পারি না। ড্রাগ ইউজের জন্য না, বাট সিমিলার। আমি একটা বোর্ডিং স্কুলে ছিলাম, সো ওইখানে স্মোকিংও অ্যালাউড না। যদি 5 বার সিগারেট নিয়ে ধরা খাই তাহলে ইউর এক্সপেলড। সো ওইটার জন্য আমাকে এক্সপেল করে দেওয়া হয়েছে। সো তারপরে আমার প্রথম অ্যাকচুয়াল রিহ্যাবিলিটেশন শুরু। আমি ঢাকায় আসার পরে আমার একটা ইন্ডিয়া একটা রিহ্যাব আছে, ওইখানে আমার মা আমাকে পাঠায়। ওখানে অবভিয়াসলি ভলেন্টারিলি যেতে হয়, মুম্বাইয়ের একটু দূরে। সো ওইখানে ছিলাম আমি অনেক লম্বা সময়। ওইখানে আমার জার্নি ওয়াজ 1 year 14 months. So টোটাল আমি ছিলাম 1 year 14 months, and তারপরে 1 year 14 months না, টোটাল 14 months. So total 1 year 2 months. 1 year 2 months. 1 year 2 months. এর আগে আমি একবার ট্রিটমেন্টে ছিলাম 2 মাসের জন্য বাংলাদেশে, আর যেতে খুব একটা কিছু হয় নাই। আর ওর পরে আই ওয়াজ ক্লিন ফর আপনার বাইরে আরো 1.5 বছর, 2 বছর হয় নাই। সো ভিতরে 14 মাস, বাইরে 1.5 বছর। আমি ওইখানে থাকতে আমাকে একটা জিনিস বলা হয়েছিল যে আমার অনেক বড় একটা প্রবলেম, মানে অ্যাডিকশন তো ইজ জাস্ট অ্যাকচুয়ালি মানে প্রবলেমের আউটকামটা ড্রাগস। আমাদের তো অ্যাকচুয়ালি ভিতরে অনেক প্রবলেমস, অনেক ক্যারেক্টার ডিফেক্টস, অনেক প্রবলেম। সো আমার একটা মেইন প্রবলেম ছিল হলো রিলেশনশিপ প্রবলেম, ডিপেন্ডেন্সি অন উইমেন। এইগুলা আইডেন্টিফাই করা হয়েছিল ইয়াতে, যখন আমি ইন্ডিয়া ট্রিটমেন্টে ছিলাম। সো আমি ট্রিটমেন্ট থেকে বের হওয়ার পরপরে একটা রিলেশনশিপ, আমার একটা এক্স গার্লফ্রেন্ড যে ছিল, ওর সাথে আই স্টার্ট এ রিলেশনশিপ অ্যাগেন। আমাকে তারপর আমেরিকায় পাঠিয়ে দেওয়া হয়, কারণ ছেলে তো এখন ক্লিন, এখন বাইরে হি ইজ রেসপন্সিবল, হি ক্যান ডু ইট। আর বাইরে আই ডু ভেরি ওয়েল। আমি ক্যালিফোর্নিয়া থাকি, আমার ইউনিভার্সিটিতে খুবই ভালো করেছিলাম, ডিনস লিস্টে ছিলাম। তারপর আমার ব্রেকআপ হয় আর আমি গাঞ্জা খেয়ে ফেলি, ঠিক আছে। সো আমার রিলেশনশিপ আর ড্রাগ ইউজ, এই দুইটা, রিলেশনশিপ আর ড্রাগ ইউজ হলো একদিকে, আর উইমেন আর ড্রাগ ইউজ, এই দুইটা আমার জন্য আর was very tied hand in hand. So anyways, এরপর থেকে আমি অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট আর কতবার গিয়েছি আই হ্যাভ লস্ট কাউন্ট। এরপর আমাকে আর বাইরে ট্রিটমেন্টে কোথাও পাঠানো হয় নাই, আমাকে দেশেই পাঠানো হয়েছে। দেশের বেস্ট জায়গায় পাঠানো হয়েছে, দেশের ওয়ার্স বলা উচিত না, বিকজ অনেক মানুষ অনেক জায়গা থেকে ভালো হয়, বাট আমি খুব খারাপ এক্সপিরিয়েন্স করেছি, এরকম অনেক জায়গায় পাঠানো হয়েছে। আবার ভালো এক্সপেরিয়েন্সও আছে, এরকমও যায়, ভালো এক্সপেরিয়েন্সও আছে। বাট আমরা তো ইউজুয়ালি রিহ্যাব মাপি কমফর্ট আর ডিসকমফর্ট দিয়ে। সো অনেক কমফোর্টেবল জায়গায় গিয়েছি, অনেক আনকমফোর্টেবল জায়গায় গিয়েছি। এন্ড সেখান থেকে অ্যাকচুয়ালি মানে অনেক লম্বা তাহলে জার্নিটা, এবং অসংখ্যবার আপনি ট্রিটমেন্ট নিয়েছেন, আপনার স্টোরি থেকে এই জিনিসটা পাওয়া গেল। এটা কেমন ছিল আপনার জন্য, যে মানে এই যে এতবার করে আমি ট্রিটমেন্ট নিচ্ছি আবার চলে আসছি? আপনার মার কথা আপনি খুব সিগনিফিকেন্টলি বলেছেন যে তিনি অ্যাকচুয়ালি আশা কখনো হারাননি। এখান থেকে আমরা খুব বড় একটা ইনফরমেশন পাচ্ছি যে ফ্যামিলি হেল্প ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং ফ্যামিলি যতক্ষণ পর্যন্ত আশা ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত আসলেই সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। এটা একটা খুব বড় মেসেজ আমরা আপনার এই স্টোরি থেকে পাচ্ছি। তো আপনার জন্য আসলে কেমন ছিল যে বারবার করে আপনি ট্রিটমেন্ট নিচ্ছেন, রিল্যাপস হচ্ছে, ট্রিটমেন্ট হচ্ছে, আবার রিল্যাপস হচ্ছে, এটা আপনার জন্য কেমন ছিল? আমার জন্য এটা পুরো প্রসেসটাই ছিল যে একটা খাঁচার ভিতরে আমি বন্দি। কারণ এটা একটা, আমি আপনাকে একটা মানে বলি, যেটা বেশিরভাগ মানুষদের, অ্যাটলিস্ট আমার পিয়ার্সদের বেশিরভাগ একটা আউটলুক যেটা ছিল, যখন আমি এটা রিহ্যাবে যেতাম, আমি যে শুধু আচ্ছা ভাই আপনার এটা কয়বার হইলো, হ্যাঁ, আমি বলতাম 10, 12, 15 এরকম। ওনাদের রিপ্লাই থাকতো যে ও তাহলে তো আপনার জন্য এটা কোনো ব্যাপার না।
বাট ফ্রম পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি যেটা বলি, প্রত্যেকবার যে আমি যাই আমার জন্য এটা ততটুকু হার্ডার হয়, কারণ আমার ভিতরে এটা মনে হয় যে আবার পারলাম না, আবার ঢুকলাম, আবার প্রসেসটা শুরু, বিকজ দ্যাট ইজ হোয়াট ইট ইজ। প্রত্যেকবার গিল্ট, ফিলিং অফ ফেইলিওর, সেম, ফ্রাস্ট্রেশন, শেম, আচ্ছা, এই সব কিছুতে আবার মানে এই সব কিছুর মধ্যে আবার ডিপ ডাউনে চলে যাওয়া। হ্যাঁ, ওকে, একটা ছোট্ট বিরতির সময় হয়ে এসছে। আসলে আমি রিঙ্কু ভাইয়ের কাছে একটুখানি আসতে চাই, জাস্ট প্রশ্নটা রেখে আমি যাব যে এই যে আইম্যানের যে একটা লম্বা জার্নি, তার বেশ অনেকটা অংশে আপনি ওর সাথে ছিলেন। তো বিরতি থেকে ফিরে অ্যাকচুয়ালি আপনার কাছে শুনতে চাই যে এই জার্নিতে আপনি কেমন ভাবে ওর সঙ্গে ছিলেন এবং আপনি কেমন ভাবে দেখেছেন। ওর কাছ থেকে ওরটা শুনেছি, কিন্তু আপনার দৃষ্টিতে এটা কেমন ছিল সেটা আপনার কাছে জানতে চাইবো। একটা ছোট বিরতি নিয়ে ফিরবো এখনই। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন, আমরা আইমান রশিদের গল্প শুনছি আজকে। বিরতির পর ফিরে এসে আবার শুনবো। দেখছেন প্রমিসেস জানতে চাই। আজ কথা হচ্ছে মাদকাসক্তির চিকিৎসা একটি সফলতার গল্প নিয়ে। সঙ্গে আছেন সাইরাজ মেহেদী রিঙ্কু এবং আইমান রশিদ। রিঙ্কু ভাই, যেখানে আমরা ছিলাম যে আইমানের যে জার্নি ছিল, লম্বা জার্নি, সে নিজেই বলেছে, সেই জার্নির একটা বড় অংশে আপনি তার সাথে ছিলেন অ্যাজ অ্যান অ্যাডিকশন কাউন্সিলর। আপনার দৃষ্টিতে কেমন ছিল এই যাত্রাটা? মজার অভিজ্ঞতা। আমি স্টিল এখন পর্যন্ত আমার চোখের সামনে ভাসে ওর সাথে আমার প্রথম কনভারসেশন কোনো একটা রুমের মধ্যে 803-এ, আমরা 803-এ বসা ছিলাম, মানে এটা আমি আরো বুঝতেছি। ওর জার্নিটা না, মজার ব্যাপার হচ্ছে ওটা তো আমার জার্নিও। সো মানে আপনার জার্নি অ্যাজ বিং অ্যান অ্যাডিক্ট, আমি তো ওই সেম ওয়েতে সেম স্ট্রাগলের ভেতর দিয়ে এখন থেকে কিছুটা সময় আগে গেছি। সো ওর স্ট্রাগলটা বোঝা যায়, মানে ফিল করা যায় একদম ভেতর থেকে যে ও আসলে কি নিয়ে স্ট্রাগল করছিল, কিভাবে স্ট্রাগল করছিল। অনেক দীর্ঘ সময়, অনেক রাত আমি, আন্টি, ওর মা কথা বলল, আমরা শুধু কনভারসেশনে ছিলাম যে এরপরে কি, এরপরে কি, এরপরে কি। এবং এক্স্যাক্টলি ওইটাই, আমি জানি যে প্রত্যেকটা অ্যাডিক্টেরই একটা সময় হয় যখন আসলে তার ফিরে আসার সময়। কারণ ওই ওই নেশার যে পিরিয়ডটা, এটা তো এক ধরনের ফান। ওই ফানটা কোনো অ্যাডিক্টই ছাড়তে চায় না। তারা চায় ওটাকে ওটাকে ওই ওই যে ও বললো না যে আমি কুল হইতে চাইছি বড় ভাইদেরকে দেখে, বড় হতে চেতাম। ওই বড় হতে চাওয়াটা একসময় একটা নেসেসিটি, একটা ডিপেন্ডেন্সি। আর এটা তো আমাদের হিউজ একটা ক্যারেক্টার ডিফেক্টস, যেগুলা আমাদের অরিজিনাল ক্যারেক্টার ডিফেক্টস গুলাকে সাপ্রেস করার জন্য এই ড্রাগসের জুড়ি মেলা ভার। কারণ এটা দিয়েই আমি ওগুলাকে ঢেকে রাখতাম এবং আমি মনে করতাম যে আসলে আমার কোনো প্রবলেম নেই, আমার কোনো ডিফেক্টস নেই। ওর ক্ষেত্রেও এক্স্যাক্টলি তো তাই, আমার ক্ষেত্রেও এক্স্যাক্টলি তাই। আমি যখনই কোনো সমস্যার মধ্যে দিয়ে যেতাম, যখনই সমাধান খুঁজে পেতাম না, আমার কাছে মনে হতো যে আসলে এটাই সমাধান। তারপরে ওর দাঁড়ানোটা চমৎকার। আমি বরং ওর স্ট্রাগলটা কতবার ট্রাই করলো, কতবার পারলো না, কতবার শেমের মধ্যে দিয়ে গেল, এটার থেকে ও যখন থেকে দাঁড়ালো, এটা আমার কাছে আরো চমৎকার। ওই গল্পটা একটু শুনি। এই গল্পটা মজার। এই গল্পটা হচ্ছে যে আজীবন ওর আশেপাশে লোকজন ছিল, আমরা ছিলাম, কিন্তু ও যখন দাঁড়ালো তখন ওর আশেপাশে কেউ ছিল না। হি ওয়াজ অল বাই হিমসেলফ। এবং ও নিজে থেকে করলো জিনিসটা। এইটা ওয়াজ দ্য পয়েন্ট, মানে ওইটা চমৎকার ছিল। সবসময় আশেপাশে ছিলাম, কিন্তু আমি, ওর মা বা আরো আমাদের কিছু বন্ধু বান্ধব যারা সবসময় ওর জন্য হেল্পের ওই জায়গাটা সবসময় ছিল। কিন্তু যখন ও ঘুরে দাঁড়ালো নিজে থেকে, থাকে না ওই ফিলিংটার জায়গাটা, যেখানে সে মানে ওকে ডান, আম ডান, ওর ওই আম ডান ফিলিংটার পরে হি ডিড ইট অল বাই হিমসেলফ, একদম একা। ও
অবভিয়াসলি প্রসেসের মধ্যে দিয়ে যে একা, বাট ওই জায়গাটাই মানে আমরা তো একটু টেনশনে ছিলামই যে এই জায়গাটাও তো আগে দেখছি, তো তাহলে আসলে এক সপ্তাহ পরে কি, এক মাস পরে কি। মনে আছে একদিন জিজ্ঞেস করতেছিলাম আমি আন্টি একসাথে বসা, ও ড্রয়িং রুমে বসা, কি প্ল্যান, তো বললো 1 মাসের প্ল্যান। সো মানে 1 মাস ক্লিন থাকবে এটা প্ল্যান? 1 মাসের প্ল্যান, হ্যাঁ 1 মাস ক্লিন থাকবে, তারপরে দেখতেছি। সো ওই 1 মাসটা এখনো চলতেছে আলহামদুলিল্লাহ। মানে It's been almost 2 years. এক্সটেন্ডেড। আচ্ছা আচ্ছা, 1 মাস বেড়ে বেড়ে এখন 2 বছর হয়েছে কাছাকাছি। বাহ। সো হ্যাঁ, এটা তো জার্নিটা তো মজার, জার্নিটা ওর সাকসেসের, জার্নিটা আমাদের খুশির। জার্নিটা আসলে খুশির, আমাদের খুশির, আর বাকি যা করতে হয়েছে ও নিজেই করেছে। ডেফিনেটলি। তো আবার তাহলে একটু আইমানের কাছে আসি। তো এবার একটু জানতে চাই যেটা, সেটা হচ্ছে যে এই অ্যাডিকশন জার্নিতে, মানে রিকভারির জার্নিতে কি আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে? কথাটা একটু স্পিরিচুয়াল হয়ে যাবে, বাট ভেরি হেল্পফুল ফর মি ওয়াজ আমার অনেস্টি উইথ মাই গড। আমি যাকে আমার গড অফ মাই আন্ডারস্ট্যান্ডিং, যে আমার অনেস্টি উইথ হিম ওয়াজ মাই বিগেস্ট হেল্প। আমি অ্যাকচুয়ালি যেটা একটু রিঙ্কু ভাই বলতেছিল যে এইবার যখন আমি ঘুরে দাঁড়াই, কেউ ইটস নট লাইক যে কেউ ছিল না, সবাই ছিল, বাট সবাই ব্যাকগ্রাউন্ডে ছিল। আগে যেরকম মানে রিঙ্কু ভাই, আমার মা সারাক্ষণ আমার কাছে আসতো, বসতো, অনেক খবর নিত, ওইটা আর ছিল না, বাট আমি জানতাম ওরা ছিল। হ্যাঁ, মানে এটা কি আপনি নিজে থেকে এই জায়গাটা থেকে বেরিয়ে এসেছিলেন যে কাউকে মানে এবার আপনি নিজেই করতে চান, নাকি ওটা এমনি এমনি কমে গেছিল? মানে ওনারাও তো মানুষ, ওনাদেরও তো একটু ব্রেক দরকার হয়। আচ্ছা, আমি তো প্রত্যেক মাসে মাসে রিল্যাপস করতাম, আর আমার রিল্যাপস গুলো বেশ ভয়ানক ছিল, হসপিটাল যেতে হতো, ওনাদেরও তো একটা স্ট্রেস আছে। সো মেবি ওই টাইমটা ওনারা একটু ব্রেক নিছিল, একটু ব্যাকগ্রাউন্ডে আছে, ঠিক আছে, মানে ছেলে বেঁচে আছে, থাকুক, আমরাও একটু মানে দূরের থেকে একটু দেখি, দোয়া করি, হোয়াট এভার। সো আমার মনে আছে আমি যখন লাস্ট টাইম আমার রিল্যাপস, আমি যখন হসপিটালে ছিলাম, তখন আমাকে ওইবারও নিয়ে আসে হলো রিঙ্কু ভাই আর আমাদের একটা ফেলো, ওরা আমাকে যাই নিয়ে আসে। হসপিটালে থাকার 3 দিনে আমি, আমার পার্টনার যে সে আসছিল, আর ও যাওয়ার পরে আমার মা আসছিল, মা যাওয়ার পর আমার খুব খারাপ লাগছিল। কেন লাগছিল জানি না, এরকম সিন আমার অসংখ্যবার হয়েছে যে আমি হসপিটালে আছি, আমার খুব খারাপ লাগছিল। আমি বাথরুমে গেলাম, সিগারেট খাইলাম, সিগারেট খেয়ে আমি অনেক কাঁদলাম, আর আমি জাস্ট আমার গড যেটা, আমি রিকোয়েস্ট করলাম যে প্লিজ আমাকে এই ফিলিংটার থেকে জাস্ট বাঁচাও। এই ফিলিং অফ হেল্পলেসনেস, এই ফিলিং অফ রেপিটেশন, বারবার খাচ্ছি, আসছি, হসপিটাল যাচ্ছি, মা কষ্ট পাইতেছে, মা আসতেছে, মা কাঁদতেছে, আমি কষ্ট পাইতেছি, এই ফিলিংটার থেকে আমাকে জাস্ট বাঁচাও, আমি এটা চাই না। মেবি এই কনভারসেশনটা আমার আরো অনেকবার হয়েছে উইথ মাই গড, কিন্তু মেবি অনেস্টলি হয় নাই। এবার অনেস্টলি হয়েছে। ওই দিন থেকে আজ পর্যন্ত সবচেয়ে বিগেস্ট ডিফারেন্স যেটা আমার লাইফে হইলো, আমার অবসেশন ইউজ করার জন্য একটা অবসেশন যেটা থাকে ভিতরে, আর্জ না, জাস্ট মাথার ভিতরে মেন্টালি যেটা থাকে, ওই দিন থেকে আজ পর্যন্ত আমার একদিনও মাথায় আসে নাই আমার। বাট এটা শুধু না যে ওই কনভারসেশনের জন্য সব ঠিক হয়ে গেছে, ওই কনভারসেশন ওয়াজ দ্য স্টার্টিং আর সবচেয়ে বিগেস্ট হেল্প আমার জন্য। এরপরে আমার অ্যাকশন, যা মানে রিকভারিতে থাকার জন্য অ্যাকশন আর এফর্ট ছাড়া নট পসিবল। কি অ্যাকশন ছিল? ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট থাকে। আর আমারটা ওয়াজ মিটিং এ যাওয়া। আমার একটা সেলফ হেল্প গ্রুপ আছে, আমি মিটিং এ যেতাম। আমার যারা যারা অনেক বছর রিকভারি আছে ওনাদের সাথে কন্ট্যাক্টে থাকি, ওনাদের সাথে বাইরে যাই, খেতে যাই। সো বেসিক্যালি মিটিং, ফেলোশিপিং আর স্টেপ ওয়ার্ক। সো এটা বলতে না বলতে শুধু আমার জার্নি টু রিকভারি। অনেকভাবেই রিকভার্ড থাকা যায়, আমার অনেক ফ্রেন্ডস অনেকভাবেই রিকভার্ড আছে, বাট আমার জার্নি ওয়াজ থ্রু এই সেলফ হেল্প গ্রুপ। সেলফ হেল্প গ্রুপটা সম্পর্কে একটু যদি রিঙ্কু ভাইয়ের কাছ থেকে জানতে চাই। উনি বিগেস্ট অ্যাডভোকেট গ্রুপ। তো একটু এই গ্রুপটা সম্পর্কে জানতে চাই যে এই গ্রুপে অ্যাকচুয়ালি কি হয়, কিভাবে হেল্পটা দেওয়া হয়, এন্ড হাউ ইজ ইট ইফেক্টিভ? শুধুমাত্র ড্রাগস এর ক্ষেত্রে না, এই ধরনের সেলফ হেল্প গ্রুপ আসলে সাপোর্ট গ্রুপ হিসাবে অনেক কিছুর জন্য আছে। ড্রাগ, অ্যালকোহল,
ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট। আচ্ছা। আপনি ক্যান্সার রিকভারদেরও সেলফ হেল্প গ্রুপ পাবেন। এই ধরনের অসংখ্য সেলফ হেল্প গ্রুপ আছে। আমরা যেই সেলফ হেল্প গ্রুপের কথা বলছি এটা অবভিয়াসলি ড্রাগ রিলেটেড, অ্যাডিকশন রিলেটেড। এখানে এবং আমরা আসলে নামবিহীন, তার মানে হচ্ছে ওখানে পরিচয়ের গোপনীয়তা রাখা হয়। সঙ্গত কারণেই আমি নামটা নিচ্ছি না আমার সেলফ হেল্প গ্রুপের, যেখানে কিছু সংখ্যক আমাদের মতোই মানুষ যারা আসে বসে নিয়মিত, তারা এক জায়গায় মিলিত হয় এবং তারা তাদের যেই ফিলিংটা আছে, যেই শেয়ারিং গুলা আমরা ওখানে করি, সেটা একজন আরেকজনেরটা শুনি। দ্যাটস ইট। ইটস খুবই সিম্পল। এখানে কমপ্লিকেশনের কোনো কিছু নেই। আমরা একজন আরেকজনকে সাপোর্ট দিয়ে তারপরে এই সেলফ হেল্প গ্রুপগুলো আসলে কাজ করে। যে আমারই মতো স্ট্রাগল এক সময় করেছে সে তো খুব সহজে বুঝবে। আচ্ছা, এই ফিলিং এর দাম দেওয়াটা না অনেক বড় একটা ব্যাপার। আচ্ছা, থ্যাংক ইউ এটা নিয়ে আসার জন্য। আরেকটা বিরতির সময় হয়ে এসেছে, আসলে বিরতির পর এটা সম্পর্কে আরেকটু বিস্তারিত শুনবো। দর্শক, আরেকটা বিরতির সময় হয়েছে, সঙ্গে থাকুন। ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে শাহরাজ মেহেদী রিঙ্কু এবং আইমান রশিদের সাথে মাদকাসক্তির চিকিৎসা একটি সফলতার গল্প, এই বিষয়ের উপর। আপনি বলছিলেন যে ড্রাগ অ্যাডিকশনের ট্রিটমেন্টের জন্য অ্যাকচুয়ালি রিহ্যাবিলিটেশন একটা প্রধান মানে প্রথম মাধ্যম, এবং তারপর গ্রুপ থেরাপি, খুব মানে টার্মটা আপনি বলেননি, এরপরে হচ্ছে যে সেলফ হেল্প গ্রুপগুলো যেগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি গ্রুপ থেরাপি প্রোভাইড করে, রাইট? আমরা যেই সেলফ হেল্প গ্রুপের কথা বলছি না, বিরতিতে যাওয়ার আগে যেটা নিয়ে কথা হচ্ছিল, এটা পৃথিবীর সব থেকে বড় সাকসেসফুল একটা সেলফ হেল্প গ্রুপ এবং সর্বোচ্চ সংখ্যক রিকভারিং অ্যাডিক্ট এই সেলফ হেল্প গ্রুপের সদস্য, যেমন আমিও, সেও। সো আমি যেটা বলছিলাম যে ওই যে সাপোর্ট সিস্টেমটা কখনো কখনো কোনো মানুষের জন্য শুধুমাত্র হয়তো ওই সাপোর্ট গ্রুপটা এবং সাপোর্ট সিস্টেমটাই যথেষ্ট। কখনো কখনো কোনো হার্ডকোর অ্যাডিক্টের জন্য একটা ইনহাউস ট্রিটমেন্ট নেওয়াটা খুব জরুরি। যেমন আমার নিজেরও দরকার ছিল একটা ইনহাউস ট্রিটমেন্ট। আমি এই সাপোর্ট গ্রুপে জয়েন করি আমার ট্রিটমেন্টের পরে। যখন অ্যাকচুয়ালি সব রকম মানে প্রাথমিক যে সাপোর্ট গুলো লাগে, উইথড্রল ম্যানেজমেন্ট থেকে শুরু করে এই জিনিসগুলো তো অ্যাকচুয়ালি একটা রিহ্যাবিলিটেশন সেন্টার প্রসেসের একটা রিহ্যাবিলিটেশন সেন্টারের মধ্যে হলে ভালো। আমি এটা বলছি না যে ও, যেমন ও খুব সুন্দর করে বললো যে ওর জন্য ওটা ছিল ওয়াজ দ্য ওয়ে। এক একজনের জন্য আসলে এক এক ভাবে হয়। বেশিরভাগ ক্ষেত্রে, বিশেষ করে এখন যেই ধরনের ড্রাগস বাজারে অ্যাভেলেবল, এগুলোর জন্য হসপিটালাইজেশন, একটা ডিটক্সের মধ্যে দিয়ে যাওয়াটা খুব জরুরি। মানে উইথড্রলটা ভয়ঙ্কর হয়। এখন আমরা খুব কাছের থেকে যখন দেখি তখন প্রাইমারি উইথড্রলটা খুব বাজে। সো ওইটার ম্যানেজমেন্টের জন্য একটা ডিটক্সিফিকেশনের মধ্যে দিয়ে যাওয়া, এবং হ্যাঁ, ডিটক্স পরবর্তী রিহ্যাবিলিটেশন ফর আ নট শর্ট টার্ম, মানে ইট হ্যাজ টু বি 6 মাসের কাছাকাছি যদি হতেই হয়। যদি ট্রিটমেন্ট নিতে হয় সেটা একটা পরিপূর্ণ ট্রিটমেন্ট হওয়া উচিত। আর যদি ট্রিটমেন্ট না নিয়ে কেউ কোনো সেলফ হেল্প গ্রুপের সাহায্য নিয়ে পারে, তাহলে ইটস ওকে, কেন নয়, সেটাও একটা মাধ্যম। তো ওই যে ফিলিং এর মর্যাদা দেয়া, ওই যে আমি হয়তো ওর সাথে শেয়ার করলাম কোনো একটা কিছু যে আমি এই প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি, তখন ওর এক্সপেরিয়েন্স থেকে আমাকে ছোট্ট একটা ফিডব্যাক, একটা ওর এক্সপেরিয়েন্সে ও কিভাবে ওই প্রবলেম থেকে বেরোয় আসছে সেইটা আমার সাথে শেয়ার করলো। নট ফিডব্যাক, শেয়ার করলো যে আমার বেলায় এরকম হলো, সো আমি আসলে এটা করলাম, করে সমাধান পেলাম। সো এরকম আরো 2টা মানুষ একই জিনিসটা শেয়ার করবে। করার পর আমার জন্য যেটা কমফোর্টেবল, ওরটা হয়তো আমার জন্য কমফোর্টেবল নাও হতে পারে, বাট আরেকজনেরটা হতে পারে যেটা আমার জন্য সহজ। ওখান থেকে আমরা আসলে আমাদের সমাধান খুঁজে না। আরেকটাও তো হয় যে যখন আমি দেখছি যে হ্যাঁ আমি একটা সমস্যায় পড়েছি, অন্য কয়েকজনও একই জিনিসের ভেতর দিয়ে গেছিল এবং সমাধান পেয়েছে, হয়তো কারোটাই আমার পছন্দ হয় নাই। ইয়েস, একেবারে দ্যাট গিভস আ উইল ফোর্স যে এখান থেকে বের হওয়া যায়, এবং ওই জায়গাটা, ওই ইনসাইটটাও ওপেন হলো যে
ভিন্নভাবে চিন্তা করা যেতে পারে। আমি হয়তো Definitely. এদের কারো কাছ থেকে কিছু নিলাম না, বাট আমি ব্রেইনস্টর্ম করতে পারি, আর কিছু যদি আমি নিজে বের করতে পারি। সেলফ হেল্প Right. গ্রুপগুলোর না মজার ব্যাপারটাই এটা, ওখানে বিভিন্ন বয়সী রিকভারিং অ্যাডিক্ট থাকে তো। আচ্ছা। শুরুর দিকে আমরা যদি নিউ কামার যারা মাত্র রিকভারিতে আসছে বা স্ট্রাগল করছে, এদের পক্ষে না বিশ্বাস করাটাই কঠিন হয়ে যায় যে এটা পসিবল, ভালো থাকাটা সম্ভব ফর লং টার্ম। তো যখন একটা গ্রুপে যেয়ে দেখি যে না 10 বছর 15 বছর 20 বছর 12 বছর 8 বছর ধরে একটা মানুষ ক্লিন, এরকম অসংখ্যবার হয়েছে যে আমাদেরকে দেখে বলছে না আপনারা আসলে না, নতুন আসছে কোনো একটা ছেলে, আপনারা এমনিই মিথ্যা বলতেছেন। আচ্ছা। বিশ্বাস করাটা তো কঠিন। যখন সে কন্টিনিউয়াসলি আসা শুরু করলো, যখন বুঝলো যে আসলেই এরা সবাই রিকভারিং অ্যাডিক্ট, তখন না ওই বিশ্বাসের জায়গাটা প্রচন্ড শক্ত হয়। আরেকটা প্রশ্ন এসে গেল মনে, সেটা হচ্ছে আপনি বলছেন যে 10 বছর 20 বছর কেউ কেউ রিকভারি হিসেবে আছে, কিন্তু তারপরও তারা এই সেলফ হেল্প গ্রুপে আসছে, এটার রিজন কি? আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমাকে আমার রিকভারিং ওয়ার্কের মধ্যে দিয়ে যেতে হবে। আচ্ছা, তার মানে এটা একটা লাইফ লং প্রসেস। আমি Definitely. আজকে 1 বছর বা 2 বছর আমি রিকভারি হয়েছি, দ্যাট ডাজন্ট মিন যে আমি এই সেলফ হেল্প গ্রুপ বা নিজেকে নিয়ে কাজ করা I আমি বন্ধ cannot be করে দেব। cured. আচ্ছা। রিকভারি একটা প্রসেস, হুম, এই জন্যই আমরা টার্মটা ইউজ করি রিকভারিং অ্যাডিক্ট, কারণ হুম, আমার রিকভারির আসলে শেষ নেই। ওকে। আমার শেষ দিন পর্যন্ত আমার রিকভারিটা চলতে থাকবে, মানে ইটস আ প্রসেস। এটা কখনোই আমি পরিপূর্ণ কিউরড হতে পারবো না, আমাকে এই প্রসেসটার মধ্যে দিয়েই যেতে হবে। ওকে, এবার একটু আইমানের কাছে যদি আসি, এই যে এখন আপনি রিকভারিং অ্যাডিক্ট হিসেবে আছেন, রাইট? রিঙ্কু ভাই আবার টার্মটা এক্সপ্লেইনও করলেন যে কেন রিকভারিং অ্যাডিক্ট। তো কেমন লাগছে আসলে এই যে প্রায় 2 বছর ইউ আর রিকভারিং, হাউ ইজ দিস জার্নি? এখন লাইফের সাথে যা যা আসে, আপস ডাউনস, ডিফারেন্ট ইমোশনস, ডিফারেন্ট রিলেশনশিপস, অ্যাজ ইন আমার মার সাথে আমার রিলেশনশিপ, আমার বাবার সাথে আমার রিলেশনশিপ ওয়াজ ভেরি কমপ্লিকেটেড, মানে ফর দ্য লংগেস্ট টাইম। মানে আই থিঙ্ক আমার অ্যাডিকশন শুরু হওয়ার পর থেকে টিল গত বছর ডিসেম্বর, যেটা আমার মার বার্থডে ছিল, এর আগ পর্যন্ত আমাদের রিলেশনশিপ ওয়াজ খুবই কমপ্লিকেটেড, অনেক লম্বা টাইম অ্যাবসেন্ট, মানে আমি দূরে থাকি ওনার থেকে, উনি দূরে থাকে আমার থেকে। ডিসেম্বর থেকে এখন পর্যন্ত উই হ্যাভ আ ভেরি গুড রিলেশনশিপ। ডিসেম্বরে আমার মার বার্থডে ছিল 1 তারিখে। ওই দিন ফ্যামিলি ফটোর সময় আমার বাবা আমার গায়ের মধ্যে হাত রাখলো, আর তারপর থেকে উই স্টার্টেড টকিং অ্যান্ড উই হ্যাভ আ বিউটিফুল রিলেশনশিপ। এখন মানে যে আইস ব্রেকিং হলো তখন? আইস ব্রেকিং এরকম অনেকবারই হয়েছে, আর এখন নাও দ্যাট আই থিংক অফ ইট, মানে ডিফারেন্ট মানুষ অ্যাডিকশন ডিফারেন্ট ভাবে প্রসেস করে। আমার আমার বাবা ইজ নট কেপেবল অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যাডিকশন, আর ওইটা আমার আন্ডারস্ট্যান্ড করতে হবে, যেটা আমি এতদিন করিনি। আমার মনে হয়তো যেহেতু আমার মা এত অ্যাডিকশন বুঝে, এত পড়ে থাকে, মানে আমার জন্য সব দিতেছে, আমার বাবা একই জিনিস করে না কেন? দুইজন মানুষ একই না, দুইজন মানুষ ইমোশন ডিফারেন্ট ভাবে প্রসেস করে। আমার আমার বাবা হি ওয়াজ জাস্ট প্রোটেক্টিং হিমসেলফ, উনি নিজেকে প্রোটেক্ট করতেছিল, কারণ উনি এটা ইট ওয়াজ অনেক ডিফিকাল্ট। আই গেস উনি আমার মার থেকে আর অনেক বেশি ইমোশনাল, সো ওনার ওইভাবে দেখা আমার জন্য, উনি আমাকে এইভাবে দেখা ওয়াজ মাচ মোর ডিফিকাল্ট। সো এইটাই, আই এম এক্সপিরিয়েন্সিং লাইফ, আই এম ভেরি গ্রেটফুল যে আমি এখনো ক্লিন। আমি রিসেন্টলি আমার ব্রাদার ইন লয়ের কোম্পানিতে জয়েন করেছি, স্মার্ট এয়ার, ওইখানে সেলসে আছি। তারপরে এট দ্য সেম টাইম আমি আমার অ্যাডিকশন প্রফেশনাল ডিগ্রি ICAP 1 ওইটা শেষ করলাম, বিকজ আমার এটা একটু জানতে চাই, এটা সম্পর্কে যদি আরেকটু বলেন। হ্যাঁ, সো আমি আলটিমেটলি আমার ক্যারিয়ার আই ওয়ান্ট টু হেল্প অ্যাডিক্টস, কথা থ্রু কাউন্সেলিং। আমি নিজে একজন সার্টিফাইড কাউন্সিলর হতে চাই, ওইটার ফার্স্ট স্টেপটা আমার হয়েছে অ্যাডিকশন কাউন্সিলর। হ্যাঁ, ইন্টারন্যাশনালি সার্টিফাইড অ্যাডিকশন প্রফেশনাল লেভেল 1, ওইটা আমি মাত্র পাস করেছি। অ্যান্ড আমি নট অনলি আমি এনজয় করি একটা রিকভারিং অ্যাডিক্টের সাথে টাইম স্পেন্ড করা, টু সি যে আমার দুইটা কথাতে ওর কোনো হেল্প হলো নাকি, আমি ওইটাও ফিল করি যে এটা আমার রেসপন্সিবিলিটি। কারণ
আমার এরকমও অনেক টাইম মনে হয়েছে যে আমার জার্নিটা কেউ বুঝতেছে না, আমার অ্যাডিকশনটা কেউ বুঝতেছে না, আমি যেটাতে গো থ্রু করতেছি কেউ বুঝতেছে না। সো মানে আই ফিল যেটা আমার রেসপন্সিবিলিটি, যদি আমার মতো এরকম আরো থাকে, which I'm sure অসংখ্য আছে, যে আমি ওনাদের জন্য থাকতে পারি ইন হোয়াট এভার ক্যাপাসিটি। দারুণ। সো আরেকটা বিরতির অবশ্য সময়, প্রশ্নটা চলে এসেছিল, এর ফাঁকে বিরতির সময় এসেছে, তো প্রশ্নটা এসে আবার করব। আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি, দর্শক সঙ্গেই থাকুন, আরেকটা বিরতি নিয়ে এখনই ফিরব। চলছে প্রমিসেস জানতে চাই। আজ দেখছেন মাদকাসক্তির চিকিৎসা একটি সফলতার গল্প। এই গল্পটি নিয়ে এসেছেন আইমান রশিদ এবং সাইরাজ মেহেদী রিঙ্কু। আইমান রশিদ, এই পর্যায়ে এসে যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই সেটি হচ্ছে যে আপনি কি কি চ্যালেঞ্জেস ফেস করেছেন আপনার এই রিকভারি জার্নিতে? সিন্স আমার অ্যাডিকশন লাইফ অনেক লম্বা, আমার বেশিরভাগ অ্যাসোসিয়েশনস আর ফ্রেন্ডস ইউজার্স, হার্ড ড্রাগস ইউজ না করলেও মানে অ্যালকোহল আর গাঞ্জা ইজ ভেরি কমন। হ্যাঁ, আর আমার প্রবলেমটা ছিল ইজ আমি ওয়েদার ক্লিন অর ইউজিং যেটাই থাকি, আমার ওই এনভায়রনমেন্টটা খুব ভালো লাগতো। আর আমি কেন জানি মনে করতাম যে ওরকম এনভায়রনমেন্টে থাকতে পারবো, আমার আশেপাশে যা হওয়ার হবে আমি করব না। সো 9 out of 10 টাইমস আমি ফেল করতাম। আর যদি ওই দিনও না ইউজ করতাম, আরো 2-3 দিন পরে যে ইউজ করতাম। সো নিজের কাছে অ্যাডমিট করা যে ড্রাগস আর মোর পাওয়ারফুল দেন মি, এটা ওয়াজ আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ। যে ড্রাগস অ্যান্ড ড্রাগস এর এনভায়রনমেন্ট, ওইটা যে আমার মানে আমি ওইটার সাথে পারবো না। সো দ্যাট ওয়াজ ওয়ান। মানে আমাকে আসলে ড্রাগস এর এনভায়রনমেন্টের কাছাকাছি যাওয়া যাবে না, ওখান থেকে দূরে থাকতে হবে, দিস ইজ দ্য মেসেজ। হ্যাঁ, আর আমাদের রিক্রিয়েশন অন্য জায়গায় খুঁজতে হবে। ওকে, মানে সিন্স ওই জায়গাটা আমার ক্লিন থাকাও ভালো লাগতো কেন আমি ওইটাও আপনাকে বলি, বিকজ আমার জন্য ওইটাই ফ্যামিলিয়ার ছিল। আমি এত বছর এটার মধ্যেই ছিলাম, ওইটাই আমার কমফর্ট জোন, ওইটাই আমার ফ্যামিলিয়ারিটি। সো ওয়েদার আমি ইউজ করি নাকি ক্লিন থাকি, আমার ওই জায়গায় থাকতে ভালো লাগতো। সো ওইটার বাইরে যাওয়া আমার জন্য ডিসকমফর্ট ছিল। আমার প্যারেন্টস এর সাথে টাইম স্পেন্ড করা ওয়াজ নট কমফর্টেবল। আমার ফ্রেন্ডস এর সাথে মুভি দেখতে যাওয়া ক্লিন হিসাবে ওয়াজ নট কমফর্টেবল। ইট ওয়াজ নতুন এক্সপিরিয়েন্স। বাট ইভেন্চুয়ালি এই নতুন এক্সপিরিয়েন্স গুলো করতে করতেই ইউ গ্রো ইনটু ইট, ইউ বিকাম কমফর্টেবল। আচ্ছা, তো তাহলে এই নতুন এক্সপেরিয়েন্স গুলোকে আপনি পরে অ্যালাউ করেছেন নিজেকে? হ্যাঁ, আমার নিজেকে অ্যালাউ করতে হয়েছে যে এটা আমার এক্সপেরিয়েন্স করতে হবে, কিছুদিন করে দেখি, যদি ভালো লাগে তাহলে তো লাগলোই, না লাগলে তো এগুলো তো কোথাও যাচ্ছে না, এগুলো তো আছে। এন্ড ইভেন্চুয়ালি লাগে, বিকজ আস্তে আস্তে মানে ওই ওয়ার্ল্ডের সাথে আর কিছু কমন পাওয়া যায় না এখন। মানে 2 years ডাউন দ্য লাইন, মানে ওই অলমোস্ট 2 years, নেক্সট মান্থ 2 years হবে, মানে আমার মানে দিস ইজ দ্য হ্যাপিয়েস্ট আইভ বিন। মানে আমার ইভেন মানে গ্রেটেস্ট হাইয়ের থেকেও আই এম হ্যাপিয়ার রাইট নাও। আর এটা আমি এক্সাজারেট করে বলতেছি না, অনেকজন ভাববে এটা এক্সাজারেশন, অনেক অ্যাডিক্টস যারা হু আর ইউজিং রাইট নাও ভাববে এটা সত্যি না, বাট ইট ইজ ট্রু, দ্যাট ইজ হাউ আই ফিল। আমি আই এম ভেরি মাচ অ্যাট পিস, যেটা আমার ছিল না। আমি অনেক হাই হয়েছি, অনেক লো হয়েছি, বাট এই শান্তিটা আমার আগে ছিল না, যেটা এখন আছে। বাহ, দারুণ। আমি আপনাকে অনেক অ্যাপ্রিশিয়েট করতে চাই আইমান, যে আপনি আপনার এই ব্যাপারগুলো নিয়ে যে আজকে স্টুডিও সেটে এসে কথা বলতে পেরেছেন, এটা ভীষণ সাহসের একটা ব্যাপার। তো আপনি এতটা সাহস দেখাচ্ছেন, এবং অত সাহস রাখেন বলেই আসলে 2 বছর এই যে আপনি সোবার আছেন, অনেক অনেক অভিনন্দন আপনাকে। এবার আমি একটু রিঙ্কু ভাই আপনার কাছে আসতে চাই এই চিকিৎসা প্রসিডিওর সম্পর্কে। আপনি তো প্রমিসেস মেডিকেলের সাথে আছেন অ্যাডিকশন কাউন্সিলর হিসেবে, তো এই রিকভারি জার্নিতে আমরা একটু প্রমিসেস এর ভূমিকাটা জানতে চাই ছোট্ট করে আপনার কাছ থেকে। আমাদের ট্রিটমেন্ট প্রসিডিউরটা তো মোরাললেস সবসময়ই বলি যখনই আসি। অবভিয়াসলি একটা ইউজিং অ্যাডিক্ট যখন সর্বপ্রথম অ্যাডমিট হয়, দুটা উপায়ে হয়, ভলেন্টারি ইনভলেন্টারি। ভলেন্টারি যদি হয় না, যদি আমরা ওয়াক ইন পেশেন্ট বলি, তাহলে সবকিছু খুব সহজ হয়ে যায় ওদের জন্য। স্টেপ 1টা খুব ইজিয়ার, মানে ওরা তো মেনেই নিল, তাই তো আসলো। এই মেনে নেওয়াটা আসলে খুব জরুরি যে আই নিড হেল্প।
আদারওয়াইজ অনেককে দেখবেন যে লম্বা সময় হয়ে গেছে, মাল্টিপল টাইম ট্রিটমেন্ট নিল, বিভিন্ন আলাদা আলাদা রিহ্যাবে ট্রিটমেন্ট নিল, দেশে করলো বিদেশে করলো, শেষ পর্যন্ত ঘুরে এসে এই যে জায়গাটা যে আমার আসলে হেল্প দরকার, এই জায়গাটা তৈরি হয় না মানুষের। সো যে আসলে একজন ওয়াকিং পেশেন্ট, সে ওই মেন্টাল স্টেটটা তৈরি করে নেয় নিজের মধ্যে যে আই নিড হেল্প। ডিটক্সিফিকেশন, রিহ্যাবিলিটেশন কি আসলে, মানে আমার 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 যে আচরণ সেটার পুনর্স্থাপন, বিহেভিয়ারের, আমি তো বাই বর্ন বলে আর কি, পুনর্বাসন। আমি তো বাই বর্ন আসলে অ্যাডিক্ট ছিলাম না। আমি আমার ড্রাগের কারণে আমার যে আচরণগত পরিবর্তন, সেগুলা তো কিছুটা সময়ে তৈরি হলো। আমি শুরু থেকেই এরকম ছিলাম না। ধীরে 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 আমার ইউজিং যত বাড়লো, আমার আচরণ ততটা চেঞ্জ হতে থাকলো। সো আমি যা ছিলাম একটা নিউবর্ন বেবি হিসেবে, সেই জায়গাটাই আমাকে আমার অভ্যাসগুলোকে আবার পুনর্বাসন করা, আবার পুনর্স্থাপন করাই তো আসলে রিহ্যাবিলিটেশন। আমাদের প্রসেসটা এক্স্যাক্টলি ওইটা, একটা রিকভারিং, একটা ইউজিং অ্যাডিক্টকে আমরা আসলে ওই বেবি পর্যায়ে নিয়ে যাওয়াটা হচ্ছে আমাদের টার্গেট, যেন সে আসলে আবার নতুন একটা ফুলের কুড়ির মতো আবার নতুন করে শুরু করতে পারে, রাইট? সো প্রমিসেস মেডিকেলের ওইটাই সর্বোচ্চ ট্রাই থাকে। আচ্ছা, তো তার মানে প্রমিসেসের ট্রিটমেন্ট প্রসিডিওরে যিনি ক্লায়েন্ট হিসেবে, পেশেন্ট হিসেবে আসছেন, শুধু তিনিই ট্রিটেড হন না, তার ফ্যামিলিও অ্যাকচুয়ালি ইনক্লুডেড হন, এবং এটা একটা ইনক্লুসিভ ট্রিটমেন্ট। আচ্ছা, এখানে আর মানে এই যে 6 মাসের কথা বলেছেন, যে 6 মাস অন্তত সেখানে টাইম পিরিয়ড থাকে, এই 6 মাসে কি করা হয়? কারা কারা সেখানে ট্রিটমেন্টে মানে পার্টিসিপেট করেন? কারা কারা মানে স্টেক হোল্ডারদেরকে যদি বলেন যে ডক্টর কারা থাকেন। এটা তো ডিটক্স পিরিয়ড যেটা থাকে শুরুর দিকের, সেখানে শুধুমাত্র উনার শারীরিক চিকিৎসাটাকেই আমরা দেখি, যেন প্রপার একটা ডিটক্সিফিকেশন হয়। একটা পেশেন্টের পেছনে আমাদের এট দ্য টপ একজন সাইকিয়াট্রিস্ট থাকেন, এরপরে সাইকোলজিস্ট আছেন, এরপরে আমরা অ্যাডিকশন কাউন্সিলররা আছি, পিয়ার কাউন্সিলর আছে, আর সার্বক্ষণিক ওখানে ডক্টররা থাকেন, যারা হয়তো ফিজিক্যাল ব্যাপারগুলো দেখেন। এবং মজার ব্যাপার হচ্ছে যে একটা রিহ্যাবিলিটেশনের ভেতরে একটা ছেলের প্রতিটা সেকেন্ড একটা ফ্যাক্ট, মানে ওর আসলে ও হয়তো দেখা যাচ্ছে ডক্টরের সামনে এক ধরনের আচরণ করছে, ও যখন খুব একা একা কোনো একটা ফ্রেন্ডের সাথে একটা রুমের মধ্যে, তখন ওর অ্যাকচুয়াল চেহারাটা বোঝা যায়, হ্যাঁ, যে ও আসলে কি। সো প্রতিটা মুহূর্ত আসলে ইম্পর্টেন্ট বোঝার আছে, যে আসলে ও ইজ হি ফেকিং, অথবা অ্যাকচুয়ালি ও চাচ্ছে। মানুষের খুব সামান্য আচরণ থেকে আসলে বোঝা যায়। তার মানে এই 6 মাস অ্যাকচুয়ালি ওই মানুষটি কমপ্লিট অবজারভেশনে থাকে, তাতে তার অরিজিনাল জায়গাটাই আসলে বের করে আনা সম্ভব হয়, এন্ড দিস ইজ দ্য ওয়ে এই ট্রিটমেন্টটা আমাদের দেওয়া হয়। ডে লং প্রোগ্রাম, আমি যদি আমাদের প্রোগ্রামটার ব্যাপারে বলি, সেটা আমাদের আজকে আসলে সময়টাও শেষ, একেবারেই শেষ পর্যায়ে আছি, আমরা মনে হয় আরেকদিন সময় নিতে হবে তাহলে এই প্রোগ্রামটাকে আবার আরেকটু ইলাবোরেট করার জন্য। আমি দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আসবার জন্য, এবং চমৎকার ভাবে এই যে গল্পটি, মানে আইমানকে ধন্যবাদ জানাচ্ছি গল্পটি শেয়ার করার জন্য, আর রিঙ্কু ভাইকে তো সবসময় অনেক অনেক ধন্যবাদ বলতেই থাকি, কারণ উনি চমৎকার সব ইনফরমেশন শেয়ার করেন ওনার কাজের জায়গা থেকে। আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, আশা করি আজকের এই আলোচনা আপনাদের জন্য হেল্পফুল ছিল। আশা করি আগামী পর্বেও আমাদের সাথে থাকবেন। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।